রিমা বিশ্বাসের লেখা গল্প প্রতীক্ষা। অশ্বত্থানে দাঁড়িয়ে দেখছিল অনেকক্ষণ ধরে। পরশু এসেছে রাজু, চেহারায় চিকনাই এসেছে, সেই বালক বালক ভাবটা আর নেই। ও কিন্তু অনেক দিন ছোট ছোট ছিল, লম্বায় যে অনেক বেড়েছে তা নয়, তবে এখন দেখলে পুরুষ মানুষ মনে হয়। ময়না দেখছিল দূর থেকে, বুঝতে পারছিল রাজু বুঝেছে ও ওকে দূর থেকে দেখছে। কথার ফাঁকে এই অশ্বত্থানে দুবার তাকালো। ময়না অশ্বত্থানে এসেছে শিবের মাথায় জল দিতে। শ্রাবণ মাস চলছে, ভালো বর পাওয়ার জন্য ফি বছর পালন করে নিয়ম। আগে আগে জল ঢালতে গিয়ে রাজুর মুখটাই চোখে ভাসত, কেন জানে না, কিন্তু ভাসত। না, রাজু কোনোদিন হাত ধরে ওকে বলেনি, ময়না তোকে ভালোবাসি। এও বলেনি, তুই আমায় বিয়ে করবি। কিন্তু তবু বেলপাতা দিয়ে কলসির জল শিবের মাথায় উপর করতেই রাজুর মুখটা ভেসে উঠত। গোলপানা মুখ, মাথায় গালে চুলদাড়ির বাহার, একটা ফিনফিনে চেহারার ফর্সা রঙের ছোকরা। মন বলতো, এ আবার কি, রাজু কেন? একটা সময় এও মনে হয়েছে, রাজু নয় বা কেন। রাজু ওর চাইতে বয়সে 4 বছরের বড়, যদিও ফি বছর ক্লাসে ফেল দিয়ে 1 ক্লাসের হয়ে গিয়েছিল। ওকে ক্লাসে সবাই খেপাতো। স্কুলের বড় ছেলেরা যারা একসময় ওর ক্লাসে ছিল তারা উঁচু ক্লাসে উঠে ওর উপর দাদাগিরি করত। কখনো বলতো, কাঁচা আম পেড়ে আন, কখনো বলতো, যা ঘোষ কাকাদের পুকুরে চ্যাং মাছগুলো এত বড় বড় হয়েছে, কটা ধরে নিয়ে আয়। লালিদের বাড়িতে যা, ওর দিদা আমের আচার দিয়েছে, নিয়ে আয় দেখি। রাজু যদিও কোনো ফাই ফরমাস শুনতো না। ওরা বলতো, না পড়ায় না কামে, তুই একটা মস্ত বড় গাধা। সঙ্গে হো হো হাসির রোল, সেও কম নয়। রাগ শরীরে তার বেশি, তাই শেষমেশ ঝুলে পড়ল ওই দলের সবচাইতে লম্বা ছেলে কানহার চুলের মুঠি ধরে। আশপাশের দলবল একজোট হয়ে তখন ওর উপর চড়াও হয়েছে। দিবাকর, শচীন, অজিত। মাঠে লুটোপুটি করছে ওরা, ধুলোই ধুলো, চারিপাশে ধুলোর ঝড়, কিছুই স্পষ্ট দেখা যায় না। ময়না দেখছিল স্কুলের আম গাছটার বাঁধানো বেদির তলায় বসে। স্কুলে নেয়, ময়নার সঙ্গে রাজুর বন্ধুত্ব তারও আগে। এক পাড়ায় বাড়ি। ময়না ছোট ছিল, রাজু ওকে নিয়ে খেলতো। বাড়িতে সেও একা, ভাই বোন কেউ নেই। তারপর ওকে পেয়ারা পেরে দেওয়া, কাঠবিড়ালি ধরা, কালী পুজোর সময় 14 শাক জোগাড়, সব তো করতে ওরা গ্রামে গ্রামে ঘুরে। তাই বড় ভয় হচ্ছিল রাজুর জন্য। একবার মনে হলো ছুটে গিয়ে বাঁচাই ওকে। অত বেঁটেখাটো চেহারার একটা ছেলে আর অতগুলো বড় বড় ছেলে, ও কি একা পারবে? কিন্তু ময়নাই বা কী করে পারবে ওদের সঙ্গে? ময়না তখন সবে নয়, ভয় হচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে শুনল রাজুর গলা, কি দেখছিস ময়না? চমকে ফিরে দেখে রাজু ওর পিছনে দাঁড়িয়ে। তবে মাঠে ছেলেগুলো কাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে, সেই রহস্য সে প্রকাশ করলো একটা সিটি মেরে। লড়াই বন্ধ। 3 জন এদিকে ঘুরে তাকিয়ে স্তব্ধ। ওদের কারো জামা ফেটেছে, কারো হাত ছড়ে রক্ত ঝরছে, কেউ নাক টানছে, চুল ধুলোয় রুক্ষ উস্কো খুস্কো। রাজু সুচতুর, ওর বুদ্ধি খুব তাড়াতাড়ি কাজ করে। কোনো জিনিস ভাবতে ওর বেশি সময় লাগে না। আবার তেমন রাগ। কিন্তু আজকের ওই খেজুর গাছের নিচে কথা বলতে থাকা রাজু আর সেই রাজুর অনেক তফাৎ। নুপুরের আওয়াজে সেদিকে তাকালো ময়না। অশ্বত্থানে শিবের মাথায় জল ঢালতে এসেছে লালি। এ এখন পুরো মাস চলবে। লালি থানের ধারে কলসি রেখে ময়নার কাছে এসে গলা নামালো। কাকে দেখছিস ময়না? ময়না মুখ বেঁকায়। কাউকে দেখতে আমার বয়ে গেছে। মিথ্যা বলিস না। রাজুকে তুই ভালোবাসিস না এ বললে আমি বিশ্বাস করব? ময়না আবার তাকায়। খেজুর গাছের নিচে দাঁড়িয়ে রাজু আর অজিত। অনেকক্ষণ হলো ওরা কথা বলছে। শুধু অজিত তো নয়, রাজু কলকাতা থেকে ফেরার পর থেকে যোগু, মাধব, খেত্রি আরও কত ওকে ঘিরে ধরেছে। যেন রাজু একটা চিনির দলা, আর এরা সব পিঁপড়ে। ওর বাড়ির দালান ভর্তি থাকে লোকজন। রাজু এখন গ্রামের নতুন মাতব্বর। মাতব্বর হরিখুড়া বিড়ি টানে আর পিট পিট তাকায়। একটা সময় বলে, তা এবারটায় দুর্গাপূজার জন্য মূর্তিটা আর নবমীর খাওয়াটা তুই নে রাজু। একটা পালা করলে কেমন হয় রাজুদা? এবার তুই কলকাতা থেকে হিরোইন জোগাড় করে দে। রাজু দাওয়ায় বসে হাসে, চিকচিকে চোখে তাকায়, বলে, হবে হবে। ময়না সেদিন গিয়েছিল,
মা বলল, যা দেখ দেখিনি রাজুদের বাগানে কাগজি লেবু ধরেছে কিনা, আজ বড় পান্তা খেতে মন চাচ্ছে। তখন এই আসো নিজের চোখে দেখে এসেছে ময়না। ওকে আর চোখে দেখছিল রাজু। তারপর সাঁঝের সময় ময়না যখন সবুজ দিঘির ধারে বসে বাতাস দিচ্ছিল অল্প অল্প, দিঘির ধারের লম্বা সার বাঁধা তাল গাছ, নাকে পাকা তালের মিষ্টি গন্ধ, পায়ের শব্দে ঘুরে দেখে শহরের বাবু দাঁড়িয়ে, গোপ দাড়ি কামানো, চেক শার্ট আর নীল জিন্স। সাহেবী কায়দায় বলল, বলিস তো বসি। মুখ দিঘির দিকে ফেরায় ময়না। দিঘির টলটল জল বাতাস কেটে দোলা লাগায়, ঠান্ডা হাওয়া শরীর ছোঁয়, গায়ে শিহরণ ছড়ায় ময়নার, উত্তেজনায় ধুকফুক করে বুক। কোনো ফোন না, খবর না, পাক্কা 3 বছর পর হঠাৎ ভূতের দর্শন। ময়না কি এই 3 বছর কিছুই ভাবিনি ওকে নিয়ে? দুশ্চিন্তা হয়নি একটা দিনও? কিন্তু সে কথা ময়না জানাতে চায় না। একটা দাবি ছিল বরাবর রাজুর উপর। 1 বছরে মনে হয়েছে দাবিটা বুঝি মিথ্যেই ছিল, তাই কেনই বা মেলে ধরবে নিজেকে? রাজু বসে পাশে, বলে, পরশু তোর বাবার সঙ্গে হাটে দেখা হলো, বলছিল তোর বিয়ের চিন্তা করছে, সত্যি? মিথ্যে বলে বাবার লাভ? আমি এতদিন পর এলাম, তুই একবার দেখা করতে এলি না যে? গ্রামের সবাই এলো, ওদের দরকার তোকে দিয়ে। যেদিন তোর বাবাকে ফোন করে জানিয়েছিলি শহরে ব্যবসা করে তুই লাখ টাকা কামাচ্ছিস, এরা সেদিন থেকে বসে আছে তোকে ধরবার জন্য। কারো ছেলের চাকরি তো কারো মেয়ের বিয়ে, কারো ছাদের জল পড়া মেরামত করা দরকার, তো কার বেটার কানে রোগ হয়েছে, তুই এলে সব সমাধান হবে। তুই খানিক তোতলায় রাজু, বলে, তুই আসতিস আমার বন্ধু, তাই আমরা একসঙ্গে ছোট থেকে বড় হলাম। ওর দিকে ফিরে চোখে চোখ রাখে ময়না, জিজ্ঞেস করে, কি করে টাকা করলি রাজু? সত্যি করে বল দেখি। রাজু ওর দিকে চেয়ে রইল স্থির। ধীরে ধীরে এগিয়ে আসছিল ওর শরীর ময়নার দিকে। ওকে ঠেলে বাধা দেয় ময়না, চিরবিড়িয়ে বলল, উত্তর নেই তাই ভোলাতে চাইছিস? রাগে ফোঁস করে উঠল সে তৎক্ষণাৎ। এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, মেয়ে ছেলের মাথায় যদি বিজনেস ঢুকতো তবে কি আর এই দিঘির ধারে বসে বসে আকাশের তারা গুনত রে? দপাদপ পা চালিয়ে রাজু চলল। ময়না চেয়ে রইল সেই পথে। এ পথ সোজা গেলে ইঁদারাতলার মাঠ। ও মাঠের দক্ষিণে একটা জঙ্গল আছে। আগে আরও ঘন ছিল, বাঁশবন, তেঁতুল গাছ, বট গাছের সঙ্গে গাদার জঙ্গলে ঝোপঝাড়, গাছ ভর্তি পাখি, ফিঙে, দোয়েল, বুলবুলি, টিয়া, আর ঝোপের ভিতরে লাফালাফি করে কাঠবিড়ালি। ময়না তখন 5, রাজু 9। বায়না কত কাঠবিড়ালি ধরে দিতে হবে। ময়নার হাতে তাল পাটালি, বাবার গুড়ের ব্যবসা, একটা পাটালি সে টোপ হিসেবে এনেছে। এ টোপ রাজুর। ওকে লোভ দেখিয়ে সে কাঠবিড়ালি আদায় করবে। রাজু সব পারে, ওর খুব বুদ্ধি। মেলায় হনুমানের মুখোশ কিনে ও যেভাবে হনুমান সেজে লাফিয়ে লাফিয়ে তত্তরিয়ে পেয়ারা গাছে উঠে হনুমানের হাত থেকে ময়নার রবারের খুকিকে আদায় করেছে, তাতে ওর উপর পুরো বিশ্বাস জন্মে গেছে ময়নার। তাল পাটালির দিকে রাজু লোভে লোভে তাকায়, একবার হাত বাড়িয়ে নিতে যায়, হাত সরিয়ে নেয় সঙ্গে সঙ্গে ময়না। দে না কাঠবিড়ালি ধরে। ব্যাস, রাজু তৈরি। এক ছুট্টে কার্পেন্টারগিরি দয়ালের বাড়ি থেকে নিয়ে এলো একটা পিচবোর্ড। একটা ছুরি দিয়ে মাটির চারধার খুঁড়ে চ্যানেল তৈরি করে একটা কঞ্চি গর্তের মাছ বরাবর বসিয়ে দিয়ে পিচবোর্ড কঞ্চির দৈর্ঘ্য বরাবর দিল বসিয়ে। প্যান্টের পকেট থেকে একটা পেয়ারা বের করে কুচো কুচো কেটে ছড়িয়ে দিল ওপরে। তারপর ময়নার হাত ধরে লুকোনো কদম গাছের আড়ালে। কাঠবিড়ালিকে আর আসে এত তাড়াতাড়ি? 2 শিশুর ধৈর্যচ্যুতি ঘটল। ছুটতে ছুটতে এলো ইঁদারাতলার মাঠে। ওখান থেকে সবুজ দিঘি। রাজুর মা কাপড় কাচতে এসেছিল। ছেলেকে দেখে জোর ধমকালো, পড়তে বস না রাজু, এবার ওকে ফেল দিবি? খালি খেলা আর খেলা। মায়ের ভয়ে আবার ময়নার হাত ধরে ছোটা। ইঁদারাতলার মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকে ফাঁদের কাছে এসে দেখে, ও মা, কাঠবিড়ালির সঙ্গে খরগোশও। সেই থেকে রাজুর বুদ্ধির কদর করত ময়না। আর এই কদর একদিন প্রেমে পরিণত হবে তাও ভাবত না, যদি নকুলপাড়ায় রামনবমীর পালাগান শুনতে গিয়ে অমন বিপদে পড়ত। তখন ক্লাস 12, ফাইনাল পরীক্ষা দেবে। বাড়ি থেকে না বলে চুপি চুপি এসেছিল নকুলপাড়া। ওদের গ্রাম থেকে মাইল খানেক দূরে। সঙ্গে ছিল লালি। রাতের সময়। পাড়ার অনেকে গেছে। রাজু আর ওর বন্ধুর একটা দল সব জায়গায় থাকে। ময়নাও গেল। কচি গোলগাল ময়নার নয় তখন, উত্থিত বুক, চওড়া নিতম্ব,
উন্নত গ্রীবা, আজানুলম্বিত কেশ, ময়না পূর্ণ যৌবনা, রাজু সুঠাম শরীর, মোটা গলা, পালাগান পাড়াগায় হয়। কিন্তু আজকের দিনের মেয়ে ময়না তেমন ভালো লাগছিল না। পাড়ার সবাই এসেছে তাই আসা, এদিকে ঘুম আসছে, তেমন মশা, চাঁদোয়া তো মাথার উপর, কিন্তু চারপাশে যে খোলা, ঠান্ডা হাওয়ায় শরীর কাঁপছে। লালিকে বার কয়েক বাড়ি যাওয়ার জন্য বললেও লাভ হলো না, সে গান শুনবে। শেষে একাই বাড়ির দিকে রওনা দেওয়া। কয়েক কিলোমিটার যেতে একটা মোটর বাইকের আওয়াজ। ময়না ঘুরে দাঁড়িয়ে দেখছে কি তৎক্ষণাৎ বাইকটা এক পাককে ঘুরে দাঁড়িয়ে গেল। 3টে ছেলে, গায়ে মদের গন্ধ, ওর দিকে এগিয়ে আসছে। হতবুদ্ধি ময়না কিছু বুঝতে পারছিল না, ভয়ে তখন হাত পা আড়ষ্ট। আশপাশ পুরো ফাঁকা, চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, বাড়ির লোক কিচ্ছুটি জানতে পারবে না। কান্না পাচ্ছে, থরথর করে কাঁপছে শরীর। ময়না সময় নিল, 1 2 3 4, তারপর ছুট। মাঝপথের চটির আঙট গেল ছিঁড়ে, হুমড়ি খেয়ে পড়ল পিচের সড়কে। ওরা দুপা চেপে ধরেছে, দুহাত পিছমোড়া করে বেঁধে মুখে মাফলার ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। দু চোখ ছাপিয়ে জল, দম বন্ধ, প্রাণপণ চেষ্টা করছে চেঁচাবার, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। রাস্তার পাশে জঙ্গলে ওকে ছুঁড়ে ফেলে একটা বিকৃত মুখ যখন ওর মুখের উপর, তখনই মুখটা আর্তনাদ করে ময়নার পাশে লুটিয়ে পড়ল। সড়ক পথের আলো অস্পষ্ট দেখতে পাচ্ছিল ময়না, আরও দুজনের সঙ্গে লড়ছে কেউ একজন। উঠে বসেছে কোনোভাবে, সামনে রাজুকে ধরেছে আরও দুজন, ওর পেটে ঘুষি মারছে। মুখের মাফলার তখনও ঠোসা। রাজুর সঙ্গে একটাবার চোখাচোখি হলো মাত্র। নিমেষে একটা লাথি সামনের লোকটার মুখে, সে মাটিতে উল্টালে পাশের জনের মুখে ঘুষি। ছুটে এসে ময়নার মুখের মাফলার টেনে বের করলো রাজু। ময়না চেঁচালো, রাজু সামলা! একটা গাছের ডাল নিয়ে এসে রাজুর মাথার পিছনে মারতে যাচ্ছিল একজন, ঘুরে ওর হাতের থেকে কেড়ে নিল ডালটা। তারপর ও একাই 3জনকে ওই ডালে বেদম পেটাচ্ছে। মদের নেশায় ওদেরও শক্তি কমে গিয়েছিল। ময়না ভয়ে আড়ষ্ট হয়ে তাকিয়ে, এবার কি মেরেই ফেলবে ওদের? চেঁচিয়ে বলল, ছেড়ে দে রাজু, মারলে তোকে পুলিশে ধরবে। রাজু তবু থামেনি, থেমেছিল ময়নার আর্তনাদে, আমার হাতটা ছাড়া, আমি আর পারছি না। ও রাতের কথা রাজু কাউকে বলতে বারণ করেছিল, বলেছিল লোকজন বাড়িয়ে বলতে ভালোবাসে, যা হয়নি তাও বাড়িয়ে বলবে, তুই কাউকে কিছু বলবি না। ওর বুকে মুখ গুঁজে হাউ হাউ করে কেঁদে গেছে ময়না। ব্যাস, হালকা মনের ভার, কাউকে বলে বোঝা কমাবার আর দরকার পড়েনি। সেবার 12 পাস করতে পারল না রাজু, সবাই হাসাহাসি করছিল ওকে নিয়ে। ময়নার বাড়িতেও হলো ওকে নিয়ে আলোচনা। বাবা বলল, পড়াশরের আর দিন ফিরবে না, অর্ধেক জমি গেল মহাজনের হাতে, কবিঘা নিজের যা আছে তাও যাবে। ছেলে যে অকাল কুষ্মাণ্ড, বলে কিনা সরকারি চাকরি করে ওর জমি ছাড়াবে। তবেই হয়েছে। মা বলল, রাজুর মার দিকে চাওয়া যায় না, শাড়িগুলানের কি অবস্থা, হাড় গিলে চেহারা, অর্ধেক দিন ভাতে জল ঢেলি খায়। ওর শ্বশুরের সময় একটা পুকুর ছিল, তাতে মাছ উঠত, সে পুকুর তো নিলাম হলো গেল বছর, চলবে কিসে ওদের? ধানের যা দাম পায় খোলা বাজারে, তাতে কত পয়সা হাতে আসে, তাতে মরক ধরল বিঘার পর বিঘা। ওইবার গেল পুকুরটা। পুকুর কিছু ধানি জমি আর একটা একতলা টালির ছাদের বাড়ি ছিল রাজুদের। অবস্থা কোনো পুরুষেই ভালো ছিল না ওদের, কিন্তু এইবার যেন ভাগ্যলক্ষ্মী বিমুখ হবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ। পরাশর আর তার স্ত্রী শৈলজার দুজনের এখন লোকের জমিতে যৌন মজুর খাটার দশা হয়েছে। হাতে টাকা কই, আর টাকা ছাড়া জীবন চলে কিভাবে? পুকুর মহাজনের কাছে জমা রেখে চাষের জন্য নতুন বীজ আর সার আনালো শহর থেকে, কিন্তু ফসলের মুখ দেখল না। পুকুর গেল নিলাম হয়ে। শৈলজা এক সময় ট্যাপা টোপা চেহারার ফর্সা মানুষ ছিলেন, মাথায় থাক থাক চুল, কম কথা বলা লাজুক গ্রাম্যবধূ, কিন্তু এখন সে চেহারা দেখলে কেউ চিনবে না। তামাটে গায়ের রং, কণ্ঠার হাড় উঁচু, হনু উঁচু গাল ভাঙা। পরাশর নির্মেদ লম্বা চেহারায় দাওয়ায় বসে আকাশ দেখে, দু চোখ বোবা। আর সেই সময় রাজু নিরুদ্দেশ হলো। পরপর 3 বছর তার কোনো হদিশ নেই। পরাশরা শৈলজায় 1 বছর জোন খাটলো পরের জমিতে, তারপর সরকারি কোনো প্রকল্পের সাহায্যে আবার উঠে দাঁড়ালো কোনোভাবে। ধান নয়, তবে সবজি চাষে পরপর 2 বছর সুদিন দেখল। নিজের জমিতে চাষ, ফসল ফললে নিজেরা বেচে এলো শহরে। অল্প জিনিস, লাভ খারাপ হয় না,
দুটি খেয়ে আর পরে বাঁচা যায়। আর তার পরের বছর ফোন এলো রাজুর, ওর বাবার ফোনে। সে নাকি কলকাতায় ব্যবসা করে লাখ টাকা কামাচ্ছে। দুঃখী মা বাপ তখন সুখের খবরে আর সন্দেহ করে না, তারা আনন্দে সারা পাড়া খবর রাটায়। ছেলে আমাদের এতদিনে লায়েক হলো। বাকিরাও নিজেদের স্বার্থ খুঁজে নেয়। যোগু খোঁজে চাকরি, মহাজন চাই সুদের ব্যবসায় যেতে, পাড়ার মোড়লরা মোটা টাকা আঁটতে। একটা পুজো, খাওয়া দাওয়া, মদ, মেয়ে মানুষ, নাচ। কিন্তু ময়নার বিশ্বাস বড় দুর্বল। 3 বছরের পড়াশোনায় সে এখন গ্রাজুয়েট। ময়না জানে পয়সা কামানো সোজা নয়, বড় কঠিন। যশ, খ্যাতি, টাকা এ রাতারাতি আসে না, সোজা পথে তো কখনোই নয়। যার আসে সে বাঁকা পথ বেছেছে। রাজু কি করে? ময়না সত্যি জানে না রাজুকে কতটা ভালোবাসো, কিন্তু এইটুকু জানে নিজের যা পছন্দ নয় সে পথে যেতে পারবে না। বাড়িতে ময়না যখন ঢুকলো তখন রাত 8টা। ঢুকতেই মা বলল, তোর বাবার শরীরটা ভালো না, আজ জেলা শহরে গেছিল গুড় বেচতে, ওখানে মাথা ঘুরে পড়েছে। ভাগ্য ভালো গুড় নষ্ট হয় নাই। ঘাবড়ে যায় ময়না। বাবা বিছানায় শুয়ে, চোখ বোঝা। কাছে গিয়ে দাঁড়ালে চোখ খুলে তাকালো গোপাল। বলেন, আজ যা হলো বুঝিনি কি হলো, হঠাৎ সব অন্ধকার। কাল একবার সদর হাসপাতালে যেতে হয় তাহলে বাবা। বাইরের দালান থেকে ডাক আসছে, কাকা ঘরে আছো? রাজুর গলা মনে হচ্ছে। গোপাল জিজ্ঞেস করে। ঘরে ঢুকলো রাজু। পিছনে ময়নার মা দাঁড়িয়ে। অশ্বত্থানে সব বলাবলি করছিল, তুমি জিলায় গুড় বেচতে গিয়ে পড়ে গেছ, কি হলো? আর কি হবে বেটা, বয়স হয়েছে কাকার। গোপাল বিছানায় উঠে বসে। একটা ফাইবারের টুল এগিয়ে দেয় ময়না। তাতে বসতে বসতে রাজু বলে, বয়স আর কি হলো তোমার, দিব্যি জোয়ান আছো, খাও পিও, শরীরে তাকত আসবে। ওই সনাতন। দৌড়ের দিকে মুখ করে রাজু হাঁকে। সনাতন পাড়ার ছেলে, ওদের পোলট্রির কারবার। তার হাতে 4টে দেশি মুরগি বাঁধা। রাজু বলল, এগুলো আনলাম তোমার জন্য, স্টু করে খেও। আর সনাতন বেটা, তুই কাল সকালে ডজনখানেক দেশি ডিম দিয়ে যাস। তুমি সকালে 2টো করে খাও দেখিনি, দেখো কেমন তাকত হয়। গোপাল আপ্লুত। বাজার থেকে 400-500 মুরগি আনে বটে, তাও মাসে একবার, কিন্তু দেশি মুরগি কবে যে শেষ খেয়েছিল তার স্বাদ আর মনে নেই। এখন সব ব্রয়লার। তেমন স্বাদ নয়, মাংস রাঁধলে না আসে ভালো গন্ধ, না থপথপে মাংসে থাকে স্বাদ। মুখের ভিতর লালা স্রোতে গলা আটকে দেয়। গোপাল ঢোক গেলে হেসে বলে, এসব কেন রে রাজু? কারণ তোমার শরীর ঠিক নাই, আর আমি লায়েক হয়েছি তোমায় খাওয়াবার জন্য। কথাটা বলে রাজু একবার ময়নার দিকে তাকালো। ময়না বলল, কিন্তু বাবার কি হয়েছে সেটা আগে জানা দরকার। কাল হাসপাতালে যাই, ডাক্তার কি বলে আগে শুনি। কাল হাসপাতালে যাচ্ছ? ঠিক আছে, আমি কাল মোটর পাঠিয়ে দিব। গোপাল আনন্দে বলেন, না না বাবু, অত কষ্ট করতে হবে না। কেন না? তুমি আমার কাকা নও নাকি? ছেলেবেলায় কত তাল পাটালি খেলাম তোমার। রাজু বাইরে বেরিয়ে এলে ময়না ওর পিছু পিছু আসে। গেটের বাইরে সুরকি রাস্তায় এলে বলে, শোন রাজু। চারপাশ জ্যোৎস্নায় ভেজা, কুচি কুচি পাতায় ঢাকা কামিনী গাছে ছলকে পড়ছে চাঁদের আলো। একটু আগে বৃষ্টি হয়েছিল। জলে স্নাত পাতার গোছা লাগলো ময়নার গায়ে। সে ধাক্কায় সাদা ফুল ছড়িয়ে পড়ল মাটিতে। এই সেই রাজু, যাকে স্কুলে ছেলের দলের হাতে মার খেতে দেখছে ভেবে ময়না ভয় পেয়েছিল, যার বুকে মাথা রেখে হাপুস নয়নে কেঁদেছিল যখন কতগুলো পিশাচ তাদের গলা পচা হাতে ছুঁয়েছিল ওকে। এই সেই রাজু, যার অপেক্ষায় কাটলো 3 বছর। তখন একটা চিন্তাই পাগল করত, ও বেঁচে আছে তো? কি বলবি বল? রাজু বলে, এসব কেন করছিস রাজু? বলেই তো এলাম কাকাকে। বাজে কথা রাখ। সত্যি করে বল ময়না, তুই কি আর আমায়? রাজু থেমে যায়। ময়না তাকায়। কি বল? আমি যখন গরিব ছিলাম তখন তো তুই কখনো আমায় এড়িয়ে যাসনি ময়না। এখন কেন এত প্রশ্ন করছিস? আমি জানি এখানে সবাই আমার আগে পিছে ঘুরছে তাদের স্বার্থে, কিন্তু তুই তা নোস। তবে কেন আমরা এক হতে পারবো না? আমি নিজেকে কখনো তোর থেকে আলাদা ভাবিনি, মায়েরই বলছি, বিশ্বাস কর। ময়না স্থির চোখে তাকিয়ে থাকে। ধীরে বলে, তুই কি আমায় ছুঁয়ে বলতে পারবি সেদিনের ওই রাতের গুন্ডাগুলোর সঙ্গে
আজকে তোর তফাৎ কতটা? দপ করে জ্বলে ওঠে রাজুর চোখ। খিঁচিয়ে বলে ওঠে, কি বললি? তোর হাতে রক্তের দাগ আর গায়ে পচা গন্ধ লাগেনি বলছিস রাজু? আমি শুনেছি অজিতের কাছে তুই পার্সেল চালানের বিজনেস করিস। ওকেও চান্স দিবি বলেছিস। কি চালান করিস রাজু? হিসিয়ে ওঠে রাজু। তাতে তোর কি? কারণ তুই তোর কর্মের সঙ্গে আমাকে জড়াতে চাস। তবে শোন ময়না, দিনের পর দিন কলমি শাক সেদ্ধ খাওয়া যায় না, শীতে হাঁটু থুতনিতে এক করে শোয়া যায় না, বর্ষায় ভাঙা টালি চুঁয়ে পড়া জল, দিন দিন সর্বশান্ত হওয়া বাপ, মায়ের অ্যানিমিয়া, কেন সইব আমি? দিনের পর দিন। আজ আমি নিজে অন্যদের কম্বল দান করি, মা বাপ আমার ভরপেট খায়, তোকে বিয়ের পর গা ভর্তি গয়না গড়ে দেব। আমাদের কি দরকার ময়না ঠিক বেঠিক বিচার করে? আমরা যখন খেতে পারতাম না তখন তো ভগবান বিচার করতে আসেনি। তবে সেদিন আমায় বাঁচালি কেন রাজু? যদি ঠিক ভুল বিচার করা তোর দায় না হয়? রাজু থমকে যায়। তুই যা চালান করিস তুই কি জানিস সেই টাকায় মেয়েদের ব্যবসা হয় কি না? না, হয় না, কখনো হয় না। ভুল রাজু। বিচার যখন হয় তখন এক পাল্লায় সব ঠিক রাখা হলে অপর পাল্লায় ভুলগুলোই তোলা হয়। তখন সব ভুল এক দলে পড়ে। তবে তুই কি ঠিক করেছিস? অন্য কাউকে বিয়ে করবি? আরক্ত মুখে রাজু জানতে চায়। ওর দু চোখ ফেটে জল গড়িয়ে পড়ে প্রায়। ময়নাও ভেঙে যাচ্ছিল ভিতরে ভিতরে। রাজুকে ফেরানো কি সম্ভব? এ তো নিজেকে দুখণ্ড করে দেওয়ার জ্বালা। তবু নিজেকে শক্ত করে বলে, বাবার গুড়ের ব্যবসা দেখব। যদি কাউকে জীবনে পাই যে আমায় বুঝবে, তার হাতও ধরব। গুড়ের ব্যবসা? রাজু ব্যঙ্গ করে। শুনলাম বিয়ে পাশ করেছিস? ময়না তাচ্ছিল্যের হাসে। খবর দেখিস না, শহরে MA পাশ দিয়ে হকারি করছে মেয়েরা? ওর হাসির দিকে চেয়ে যেন সর্বাঙ্গ জ্বলে উঠল রাজুর। দু কদম ময়নার দিকে তীব্র রোষে এগিয়ে রাজু পিছু হটল। ময়নার দিকে ফিরে কয়েক কদম পিছু হেঁটে সে দপদপিয়ে হাঁটা ধরল। ময়না সেদিকে চেয়ে রইল নিশ্চুপ। বর্ষায় ভেজা কামিনী ফুলের গন্ধের সঙ্গে ঝাপসা হয়ে আসছিল সামনের মানুষটা। দীর্ঘশ্বাস পড়ল বুক বেয়ে। বুকটা ভার। কেউ বুঝি পাহাড় বেঁধে গেল। ঘরে মা বাবার আনন্দের শেষ নেই। ওরা রাজুর নাম করছে, গুণ গাইছে পড়াশার শৈলজার। জানালায় দাঁড়িয়ে কামিনী ফুল বিছানো ভেজা রাস্তার দিকে চেয়ে রইল ময়না। সোজা সুরকের এবড়ো খেবড়ো রাস্তা, চলা বড় শক্ত, কিন্তু বাঁকা পথ ধরলে ফেরা কি যায়? রাজু ফিরে গেল শহরে। ময়নার সঙ্গে সে আর দেখা করল না। শুনল লালিদের মুখে সে সবাইকে বলেছে পয়সায় সব হয়, টাকা ছুড়লে হাজার সুন্দরী মেয়ে ওর জন্য পাগল হয়ে যাবে। বিয়ের জন্য মেয়ের অভাব হবে না তার। এরপর বাপ মার জন্য বড় বাড়ি করবে। জমিগুলো কয়েকটা উদ্ধার করেছে, বাকিগুলো করে সে জমিতে জোন খাটাবে। বাপ মা করবে তদারকি। এবার একটা জার্সি গাই কিনে দিয়ে গেছে। রাজু বলে গেছে, রাজু অফ বন গিয়া জেন্টেলম্যান। ময়না তো চাই রাজু এভাবেই উন্নতি করুক, কিন্তু পাপের পয়সায়? শীতের আগে খেজুর গুড়ের ব্যবসা শুরু হয় না। ময়না আখি গুড় জাল দিয়ে কড়ার জালে ফেলে বাতাসা করছিল। মুড়ি চিড়ে আর বাতাসা নিয়ে সে জেলা শহরের দোকানে সোজাসুজি বিক্রি করে। কোনো মহাজনের মারফত যায় না, লালি সঙ্গে সঙ্গে থাকে। বলল, ময়না তোর ফোনে রাজু মেসেজ করলো রে। সে সময় ময়নার ফোন দেখছিল লালি। ওর ফোন ছিল চার্জে। কড়ার সামনে লালিকে দাঁড় করিয়ে ময়না তৎক্ষণাৎ ফোন হাতে নিল। রাজুর নাম্বার ছিল ওর কাছে। রাজু গ্রামে এসে বার কয়েক ফুলের ছবি পাঠিয়েছিল। মেসেজ খুলতে বুকটা ঢিপ ঢিপ করছে, হাত কাঁপছে। কত কি লিখেছে রাজু! এ যেন অভিমন্যুর চক্রবুদ্ধ ময়না। ঢোকা সহজ, বেরোনো নয়। আমি যা করি তা দেশ দশ সমাজ কারোর জন্য ভালো নয়। ভালো শুধু আমার আর আমার ওপরতলার লোকেদের। ভেবেছিলাম টাকা দিয়ে সব সুখ কিনে ফেলবো, কিন্তু হলো না। চোখ বুঝলেই তুই তাড়া করিস। আমার এক সাকরেত পুলিশের এনকাউন্টারে মারা পড়ল। আমি এখন মুম্বাইয়ে। একদিন আমারও হয়তো খবর পাবি নিউজে। কিন্তু তুই ভালো মতো সংসার করিস। শরীরের অঙ্গ পচে গেলে তাকে বাদ দেওয়াই ভালো। মেসেজ পড়ে শরীর থরথরিয়ে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে ফোন করলো রাজুকে, কিন্তু ও প্রান্তে আর এ প্রান্তে ডাক গিয়ে পৌঁছালো না। কোনো রিং হলো না। পরপর বহুবার কল করলো, তবু না। চোখের সামনে মেসেজটা ঝাপসা হয়ে আসছে। ময়নার মনে আবার করে জেগে উঠছে পুরনো প্রশ্নটা, ও বেঁচে আছে তো? না, কোনো দিনও ভোলা যায় না নিজের শরীরের অঙ্গকে।
অবর্তমানে প্রতিপল ভুগতে হয় প্রতিবন্ধকতা। ময়না ভুলতে চায় না, চাইলেও ভুলতে পারবে না। তবু প্রতীক্ষা যে মরতে চায় না। পাঁচটা বছর কেটে গেল গুড় বেচে বাতাস আর মুড়ির কারবারে। বাগানে ফলিয়েছে কিছু সবজি, তাতে যা লাভ হয়। বাড়ির সামনে রাস্তাটা দিয়ে ভটভট শব্দে কোনো গাড়ি পেরোলেই ময়না হাতের কাজ ফেলে ছুটে যায়। কেন যেন বিশ্বাস হয় ও আসবে ঠিক, কিন্তু কবে তাকে চাই জানে মেয়েটা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।